সারা দেশে ঝরবে বৃষ্টি, উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস, নদ নদীতে ভাসছে পানি। প্রয়োজনে পুনর্মূল্যায়ন হতে পারে বাজেট, জানালেন পরিকল্পনা মন্ত্রী। সিপিডির আলোচনায় কর খাত সংস্কারের তাগিদ। এবার রাজধানীতে বসবে 23টি কোরবানির পশুর হাট, মেলেনি গতবারের সবচেয়ে বড় হাটের ইজারাদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশেই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি ঝরবে। তবে জুলাই আগস্ট 2 মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টি থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস। এদিকে পানি বাড়ছে উত্তরের তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাট সহ বিভিন্ন নদ নদীতে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 1 জুন থেকেই মূলত মৌসুমী বায়ুর প্রবাহের শুরু, কিন্তু ঘূর্ণিঝড় আম্পান সহ নানা কারণে এবার 13 জুন থেকে মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয়েছে, যে কারণে সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু এখন সক্রিয়। এ মাসে আরো 2টি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে, তাই জুন জুলাই জুড়েই ভারী বৃষ্টিপাত হবে। এ কারণেই উপকূলীয় জেলা বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি বাড়বে। উত্তরাঞ্চলের চিত্র একই রকম হবে। 13 তারিখের পর থেকে আমরা বলেছি যে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে আমরা আমাদের দেশের অভ্যন্তরে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে বৃষ্টিপাতের হাই ইম্প্যাক্ট জোন আমরা বলেছি যে এইসব এলাকায় অতি ভারী বৃষ্টি হবে এবং সেটা হয়েছে। এদিকে ভারতে বেশি বৃষ্টিপাত হওয়ায় উত্তরের জেলাগুলোতে নদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য জানাচ্ছে সারা দেশে 58টি পয়েন্টে বাড়ছে নদ নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ও নেত্রকোনার কংস নদীর পানি বিপদসীমার কাছাকাছি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি। এ মাসেই পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। শুধু নদী দিয়েই নয়, অনেক সময় ভূভাগের অভ্যন্তরে ওভারফ্লো হয়ে বাংলাদেশের উপর এই বৃষ্টিপাতটা, বৃষ্টির যে ফ্লো সেটা চলে আসে। যে বাংলাদেশের অভ্যন্তর ভাগে যখন ওভারফ্লো হয়ে আপস্ট্রিম থেকে বৃষ্টির ধারাটা আমাদের দেশে চলে আসে, পাশাপাশি আমাদের অভ্যন্তর ভাগেও তো বৃষ্টি হচ্ছে। এই দুই ধারা ত্বরান্বিতর ফলে আপনার কোথাও কোথাও আকস্মিক জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও কোথাও নদীর পানি যে লেভেল থাকে সে লেভেলটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ম্যান মেড বিভিন্ন এবং পাহাড় কাটার কারণে কিছুটা ভালনারেবল থাকে। সুতরাং এখানে যে গবেষণালব্ধ ফলাফলই যে তাকে ট্রিগার করবে এমনও বলা যায় না, কারণ এর আগেই অনেক সময় ভূমিধস হয়ে যায়। গত বছরের জুন মাসের তুলনায় এবার 315 মিলিমিটার বৃষ্টি বেশি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকট দীর্ঘস্থায়ী হলে সরকার বাজেট পুনর্মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাজেট নিয়ে সিপিডির আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, কৃষিতে ভালো ফলন হয়েছে, রেমিটেন্সও ভালো অবস্থায় আছে। সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে বাজেটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্য আলোচকরা কর ব্যবস্থা সহ বিভিন্ন খাতের সংস্কারের তাগিদ দেন। মেহেদী হাসানের রিপোর্ট। অর্থনৈতিক কার্যক্রমে অর্থনৈতিক অগ্রগতি না জীবন জীবিকা রক্ষা, করোনা সংকটে এই বাস্তবতার মুখোমুখি হয়ে 2020-21 অর্থ বছরের বাজেট দিতে হয়েছে সরকারকে। সিপিডি বলছে বাজেট উচ্চ প্রবৃদ্ধি কেন্দ্রিকই রয়ে গেছে, পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতের সংস্কারের বিষয়গুলো এবারও উপেক্ষিত হয়েছে। কোভিড মোকাবেলায় বরাদ্দ 10,000 কোটি টাকা কিভাবে খরচ হবে তারও কোনো নির্দেশনা নেই। খুব বড় ধরনের একটা ঝাঁকি দিয়ে একটা এই ঝুঁকিকে মোকাবেলা করার যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা দেখিনি। প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন সহ কর ও ব্যাংকিং ব্যবস্থার সংস্কারেরও তাগিদ দেন অর্থনীতিবিদরা। প্রথমেই কিন্তু কিছু সংস্কারের ব্যাপারগুলো একটু দরকার ছিল। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, এখনো যেটা মনে করি সময় আছে, ব্যাংকিং সেক্টরে এনবিআর কে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, পলিসিটাকে আলাদা করে নিতে হবে, যেটা নিয়াত কবিরও বলছিলেন। অ্যাডমিনিস্ট্রেশন শুড রিমেইন উইথ এনবিআর। বাজেটে শুধুমাত্র বরাদ্দ বাড়ানোর বদলে এর গুণমান ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন সরকার দলীয় সংসদ সদস্যরাও। আমরা কয়টা হাসপাতাল তৈরি করলাম
কয়জন ডাক্তার নিয়োগ দিলাম, কয়জন নার্স নিয়োগ দিলাম, কয়টা নতুন সিসিইউ ফ্যাসিলিটি তৈরি করলাম, কয়টা ভেন্টিলেটর আনলাম, এটা হচ্ছে একটা দিক। তবে এটার ফলে আমাদের স্বাস্থ্য সেবার মানের গুণগত পরিবর্তনটা কি? আসলে সরকারের টাকা উঠানোটা কোনো সমস্যা না, এটা কতটুকু ব্যবহার হচ্ছে এবং সঠিকভাবে ব্যবহার হচ্ছে এবং কার কাছে যাচ্ছে সেটা হচ্ছে বড় একটা আমাদের জন্য চ্যালেঞ্জ, বিকজ অ্যাকাউন্টেবিলিটির জায়গায় কিন্তু আমাদের অনেকটুকু ঘাটতি রয়েছে। বাজেটের অর্থনৈতিক দর্শন নিয়েও প্রশ্ন তুলেন সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সামষ্টিক অর্থনীতিতে আমাদের একটা স্থিতিশীলতা 30 বছরে যেটা আমরা গড়েছি এটা একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর এটা মনে হচ্ছে পুরো জিনিসটা একটা গোষ্ঠীতন্ত্র হয়ে গেছে, একটা গোষ্ঠীকে সহায়তা করার জন্য মনে হয় সরকারের বাজেট প্রণয়ন, একটা গোষ্ঠীকে সহায়তা করার জন্য মনে হয় প্রণোদনা। পরিকল্পনা মন্ত্রী জানান, সংকটের মাঝেও কৃষি সহ বিভিন্ন খাতে অর্জন কম নয়। এসব বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের একটা অ্যাসাম্পশন ছিল একটা লোয়ার লেভেল অফ কোভিড উইল বি দেয়ার ফর সাম টাইম। যদি আমরা বাজেটটাকে অপটিমিস্টিক এবং এক্সপানশনারি দুইটাই আমরা হাতে নিয়ে করেছি। বাজেট এবং বাইবেল না এবং ধর্মগ্রন্থ না, যেটা ইট ইজ পিপলস ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট। এইটাকে জনগণের দাবির প্রেক্ষিতে বা কোভিড যদি আরো লিঙ্গার করে আরো ভয়ঙ্কর হয়ে যায়, উই হ্যাভ টু মেবি রিভাইজ। মেগা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কর্মসংস্থান ধরে রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। হোপফুল বাজেট আমাদের দেশের জনগণকে দিয়েছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এবং উত্তর সিটি 9টি পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করেছে। তবে উত্তরা 15 নম্বর হাট ইজারা নিতে এখনো কেউ আগ্রহ দেখায়নি। এই হাটের ইজারা দেয়া না গেলে প্রায় 6 কোটি টাকা রাজস্ব হারাবে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 23টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে 14টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে বসবে 9টি পশুর হাট। বন্টন সম্পর্কিত নীতিমালা 2011 অনুযায়ী গত 3 বছরের গড় মূল্যের উপর 6% বৃদ্ধি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এলাকার জন্য দরপত্র আহ্বান করেছে। 28 তারিখে প্রথম পর্যায়ে ড্রপিং হবে, এরপরে 8 তারিখে দেওয়া আছে, 19 তারিখে আছে। যদি আমরা প্রথম পর্যায়েই পেয়ে যাই সবগুলো হাট থেকে দরপত্র এবং কাঙ্ক্ষিত দর, তাহলে হয়তো 28 তারিখের পরে 1 সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন হাটগুলো আমাদের ইজারা হচ্ছে। একইভাবে উত্তর সিটি কর্পোরেশন 9টি হাটের দরপত্র আহ্বান করে। এর মধ্যে 8টি হাটের ইজারা নিতে আগ্রহী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে গত বছরের সর্বোচ্চ দরের হাটটির জন্য কেউ কোনো দরপত্রই কেনেননি। উত্তরা 15 নম্বর সেক্টরের পশুর হাটটা, এটা সরকারি মূল্য ছিল 3,81,00,000 টাকা। শিডিউল নিয়েছিল কিন্তু কেউ ড্রপ করে নাই। 24 বা 25 আবার পরবর্তী ডাক আছে, সেইখানে হয়েও যেতে পারে। এবার নির্ধারিত হাটের বাইরে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। করোনা সংক্রমণের সাথে সাথে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। পৌর শহরগুলোয় মশক নিধন কার্যক্রম। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় গাজীপুরে আরো 142 জন আক্রান্ত হয়েছে। মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2815 জনে। সুস্থ হয়েছেন 427 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও নার্স সহ আরো 10 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 765 জনে। সিভিল সার্জন জানান তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে। হবিগঞ্জে একদিনে রেকর্ড 81 জন শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 357 জন। কুষ্টিয়া চিকিৎসক ও র্যাব সদস্য সহ নতুন 19 জন শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 347 জন। এছাড়া চুয়াডাঙ্গায় নতুন 4 জন সহ 180 এবং পটুয়াখালীতে নতুন 8 জন সহ 241 জন আক্রান্ত হয়েছেন। আর করোনা উপসর্গ নিয়ে নড়াইলে মারা গেছেন 1 জন। সারা দেশে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণের সাথে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক।
এমন অবস্থায় এডিস মশা নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগ করছে পৌর কর্তৃপক্ষগুলো। সেই সাথে জনগণকে নিজ নিজ বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হচ্ছে। ২১ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন নরসিংদীবাসী। জেলার ৬টি পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকলেও বাড়ছে এডিস মশার উপদ্রব। পৌর এলাকায় ডেঙ্গু নিধন শুরু হলেও কার্যক্রমটি পুরো জেলাব্যাপী পরিচালনার দাবি সাধারণ মানুষের। বর্তমানে 5টি ফগার মেশিন দিয়ে দৈনিক 50 লিটার ওষুধ ছিটানোর কাজ করছে পৌর কর্তৃপক্ষ। নরসিংদীর মানুষকে আমি আশ্বস্ত করতে পারি যে নরসিংদীতে আমি আশা করি ডেঙ্গু হবে না কারো। এদিকে জেলা প্রশাসক জানালেন, করোনা পরিস্থিতিতে ডেঙ্গু মশার বিষয়টি যাতে চাপা না পড়ে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ পৌরসভাকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে অব্যাহতভাবে একটি প্রকল্প রাখে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প এবং ডেঙ্গু প্রতিরোধ প্রকল্প। এদিকে এডিস মশা নিধনে মেহেরপুর ও গাংনী পৌরসভা এলাকাগুলোয় প্রথম পর্যায়ে এডিস মশার লার্ভা নষ্ট করতে ফগার মেশিন দিয়ে বিষ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশা নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগের পাশাপাশি জনগণকে বসতবাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হচ্ছে। প্রতিনিয়ত ড্রেন, রাস্তা যেগুলো আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বাড়িয়ে দিয়েছি, ব্যাপক আকারে কাজ চলছে। নিয়মিত মশার ওষুধ প্রয়োগ ও ময়লা আবর্জনা পরিষ্কার না করলে ডেঙ্গুও ভয়াবহ হওয়ার শঙ্কা নোয়াখালীবাসীর। যখন স্প্রে করে একটু কম থাকে আবার শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের আনাচে কানাচে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে করোনা মোকাবেলার পাশাপাশি নজর আছে ডেঙ্গু নিয়ন্ত্রণেও। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। বরগুনায় জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিপ্লোমা চিকিৎসকদের পদ পরিবর্তন করে নাম দেওয়া হয় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। জেলার বিভিন্ন এলাকায় করোনা রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন এসব কর্মকর্তা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পিপিই ছাড়াই দায়িত্ব পালন করছেন বরগুনা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের 54 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে সেবা দিচ্ছেন তারা। বিশেষ করে যেখানে উন্নত স্বাস্থ্যসেবা নেই সেসব অঞ্চলেও পরামর্শ ও সেবা দিচ্ছেন এসব কর্মী। আমরা এই ক্লিনিকে সেবা নিতে এসে অনেক খুব খুশি হয়েছে আর সব সেবাই পাই। আগেও সেবা অনেক ভালোভাবে পেয়ে আসছি, এখনো বর্তমানে পাচ্ছি। আমরা মঙ্খ ডাক্তারের কাছ থেকে অনেক সুবিধা পাই, তার ওষুধ খেলে ভালোই। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা, তবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রয়োজনের তুলনায় অনেক কম। এখনো শূন্য পদগুলো সারা বাংলাদেশে ছড়াই রয়েছে, যেগুলো যদি পূরণ করা হতো তাহলে চিকিৎসা ব্যবস্থা আরো দ্রুত, চিকিৎসা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হইতো। আমি তাদের এই ঝুঁকির কথা অবশ্যই স্বীকার করছি। আমি তাদেরকে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করেছি। বরগুনা সহ সারা দেশে প্রায় 10,000 ডিপ্লোমা চিকিৎসক বেকার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদ শূন্য রয়েছে প্রায় 5,000। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর পাশাপাশি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের পদোন্নতি ও শূন্য পদে নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। করোনায় মৃত্যুপুরী ব্রাজিল, 1.5 লাখ মানুষের মৃত্যু, 3 মাস পর খুলছে মক্কার মসজিদ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। এবার খেলার খবর। করোনার কারণে
কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনী সাধারণ সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। গত এপ্রিলে এই নির্বাচন হবার কথা ছিল। বাফুফে কার্যনির্বাহী কমিটি করোনা সংক্রান্ত বিষয়, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করত ইতিপূর্বে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে অদ্যাবধি সেই একই সিদ্ধান্তে বাফুফে কার্যনির্বাহী কমিটির অবস্থান। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জুন জুলাই জুড়ে সারা দেশে ঝরবে বৃষ্টি, উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস, নদ নদীতে বাড়ছে পানি। প্রয়োজনে পুনর্মূল্যায়ন হতে পারে বাজেট, জানালেন পরিকল্পনা মন্ত্রী। সিপিডির আলোচনায় কর খাত সংস্কারের তাগিদ। এবার রাজধানীতে বসবে ২৩টি কোরবানির পশুর হাট, মেলেনি গতবারের সবচেয়ে বড় হাটের ইজারাদার। সব শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।